আমরা এসেছি ধামতি গ্রামে, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। এই গ্রামটি সারা দেশের বিখ্যাত একটি গ্রাম। দেবিদ্বার উপজেলার সবচেয়ে বড় গ্রাম এটি। এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য, কিংবদন্তি সারা দেশের মানুষের কাছেই একটি বিস্ময়। এখানেই রয়েছে ধামতি ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই গ্রামের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, স্থাপনা এবং জমিদারির ইতিহাস গৌরবের। যদিও 47-এর দেশভাগের পর এখানকার অনেক সচ্ছল শিক্ষিত হিন্দু শিক্ষকগণ ভারতে চলে গেছেন, অথবা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পরও অনেকে দেশান্তরিত হয়েছেন। কিন্তু বর্তমানে এই গ্রামে হিন্দু মুসলিম নির্বিশেষে বসবাস করছেন। এই গ্রামটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির গ্রাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনেই একটি মঠ দেখা যাচ্ছে। এই গ্রামের পথে প্রান্তরে রয়েছে অনেক হিন্দু মিথোলজি, শৈলী, স্থাপনা ইত্যাদি। এই গ্রামটি একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং এখানে যে সবুজের যে সমারোহ, অনেক সুপ্রাচীন বৃক্ষ, ছায়াদার বৃক্ষে বৃক্ষে শোভিত এই গ্রামটি। এই গ্রামটি দেবিদ্বার উপজেলার আয়তনে সবচেয়ে বড় একটি গ্রাম। এই একই গ্রামে 2টি ইউনিয়ন রয়েছে। আমরা সময়ে সময়ে এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য, দিঘি এবং আরও বিভিন্ন যে স্থাপনা রয়েছে, শতবর্ষী স্থাপনা, এগুলি আপনাদেরকে সময়ে সময়ে দেখাবো। আমরা এসেছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামে। ধামতি একটি ঐতিহ্যবাহী গ্রাম। এখানে আসলে এই গ্রামের অনেক মনীষী ছিলেন, শিক্ষক ছিলেন, জমিদার ছিলেন। তারা আসলে এই অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছেন। তাদের খনন করা অনেক দিঘি ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তো এই সমস্ত ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা সময় সময়ে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবো এবং আসলে এগুলি যে দেখাচ্ছি এবং দেখাবো, তো এই বিষয়ে আমরা এখানে কথা বলতে এসেছিলাম। এখানে আমাদের পাশে এই ধামতি গ্রামের একজন শিক্ষকের সঙ্গে একটু আগে কথা বলেছিলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি আমাদেরকে পালবাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং এই সমস্ত বিষয়ে কথা বলছিলেন। এবং পালবাড়িতে এখন আসলে তেমন কেউ থাকে না। একসময় খুব প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী একটি গ্রাম এই ধামতির এই যে পালবাড়ির বেশ প্রভাব ছিল। উনি বলছিলেন যে পালবাড়ির প্রভাব ছিল, প্রতাপ ছিল, ইত্যাদি ছিল। কিন্তু আজকে আমরা পালবাড়িতে এসে দেখলাম যে আসলে পালবাড়িতে এই বাসিন্দাদের সংখ্যা একেবারে প্রায় নেই। তো আমরা এর মধ্যে দেখলাম যে একেবারে অনেক ছায়াদার, এখন বেলা পড়ে গেছে, অবশ্য অনেক বৃক্ষ রয়েছে। আমার মাথার উপর একটি বিশাল একটি কামরাঙ্গা গাছ রয়েছে। তো এখানে একজন এই অধিবাসীকে পেলাম। এখানে পাশে আমি দেখতে পাচ্ছি একটি তাল গাছ রয়েছে। তো ছোট্ট একটি বাড়ি, আসলে এখানে মাটির ঘর রয়েছে। মাটির ঘর এখন পারতপক্ষে আসলে কোথাও দেখা যায় না। তো এটা আমাদের ঐতিহ্য, মাটির ঘর। কিন্তু এখন আসলে উন্নয়নের ছোঁয়ায় এই মাটির ঘরও এখন আর দেখা যাচ্ছে না। মানুষ এখন দালান বা টিনের ঘর এগুলিতে অভ্যস্ত হয়ে আছে। আসলে যুগের যে যাত্রা, যান্ত্রিক যে অভিযাত্রা, এটাকে আসলে রোধ করার কারো উপায় নেই। কিন্তু তারপর আমরা পালবাড়িতে এসে দেখলাম যে পালের যে ইতিহাস, ঐতিহ্য, এটা থেকে আমরা যতটুকু জানি আসলে তাদের অনেক সময় হয় কি, মৃৎশিল্প, মাটির জিনিস উৎপাদনে তাদের একটি ব্যাপক ভূমিকা ছিল এবং বিভিন্ন শৈলী, নিদর্শন ইত্যাদি মাটির নান্দনিক জিনিস, ব্যবহার্য জিনিস তৈরি করতেন পালের বংশধরগণ এবং তাদের বিশাল বিভিন্নভাবে নৃতাত্ত্বিক, ঐতিহাসিক ভূমিকা আছে। তো আমরা এখানে এসে মাটির ঘর পেলাম, বেশ ঐতিহ্যবাহী। আসলে আমাদের পূর্বপুরুষগণ এরকম মাটির ঘরেই ছিলেন, হিন্দু মুসলিম আমরা নির্বিশেষে মাটির ঘরে ছিলাম। এখন আমাদের হয়তো যান্ত্রিক একটা অভিযাত্রায়, যুগের পরিবর্তনের কারণে আমরা হয়তো দালানে বসবাস করি, শহরে থাকলে ফ্ল্যাটে করি বা ওই টাওয়ারে করি, ওইরকম সুউচ্চ প্রাসাদে বসবাস করি। এখন এগুলো আসলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়েছে। তো পালবাড়িতে এসেছে আমি পালবাড়ির একজন বাসিন্দার দেখা পেলাম। তিনি পালবাড়িদের পাল বংশের একজন উত্তরসূরি, ধামতি গ্রামের। আমি তার সঙ্গে একটু কথা বলছি। আপনার নাম? নূপুর পাল। নূপুর পাল। তো আপনার তো এই বাড়িতে কি মেয়ে না আপনি বউ? এখন এটা বউ। তাহলে আপনার বাবার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, বাঞ্ছারামপুর থানা। আচ্ছা। তো এখন আপনি এখানে মানে ঠিক বউ হয়ে আসলেন বা এই পরিবারে আসলে যুক্ত হলেন কত বছর আগে? 2012 সাল থেকে। 2012 সালে। তো এখন আপনি তো অবশ্যই এর মধ্যে জেনেছেন যে পালবাড়ির ঐতিহ্য, আমাদের মানে একজন শিক্ষক বলছিলেন যে পালবাড়ির বেশ ঐতিহ্য ছিল। এখন আমরা আসলে কিছুই জানি না, আর এটা তো বই পুস্তকে এখন ঘেটেও পাওয়া যাবে না। অনেক বিষয় আছে এখন আজকাল আমরা পড়তে পেলে সব কিছু এখন ইন্টারনেটে, জ্ঞান বিজ্ঞান সব কিছু আসলে ইন্টারনেটে চলে গেছে। ফেসবুক অথবা এই যে বিভিন্ন ওয়েব পোর্টাল অথবা ওয়েবসাইট অথবা ইউটিউব, কিন্তু এমন অসংখ্য বিষয় এখনও রয়েছে যেগুলো আসলে ইন্টারনেটে এখনও পাওয়া যায় না। তাই আমাদের আসলে ইন্টারনেটে আমরা দেব, কিন্তু বিষয় হলো যে আমাদেরকে আসলে পথে প্রান্তরে মাঠে ঘুরে এগুলো সংগ্রহ করতে হচ্ছে।
তো এখন এই পালবাড়ির বিষয়ে আমরা এখনো কিছু জানি না, কিন্তু মুখে মুখে শুনি। আসলে আপনি নিজে কিছু জানতে পেরেছেন কিনা, কি ছিল এই পালবাড়ির আমি ঐতিহ্য? শুনছি যে এটা অনেক পুরনো বাড়ি, ঠিক আছে, এটা অনেক পুরনো বাড়ি। তারপরে এখানে অনেক পাল বংশ ছিল, পালের যে বংশধর অনেকে ছিল। বর্তমানে শুধু একটা পরিবারই আছে, আর বাকি সব এখানে নেই, সবাই অন্য ইন্ডিয়াতে হয়তো চলে গেছে। আর এখন আমার শ্বশুর আছে, কিন্তু এটা পুরনো বাড়ি, ঠিক আছে, কিন্তু আমি তো সঠিকভাবে সবকিছু বলতে পারি না, আর আমার তেমন ভাবে জানাও নেই। তবে জানার ইচ্ছাটা থাকলে সবচেয়ে ভালো হয়, হ্যাঁ, কারণ জেনে রাখার ভালো, কারণ আমিও জানবো, আমার ছেলে মেয়েদের উত্তরের দিকে জানাতে পারবো। তো এখন আমার শ্বশুর তো বাজারে, তার এটা অনেক ঐতিহ্য মানুষ বলে, তা আমিও শুনেছি। তাছাড়া এখানে একটা মঠ আছে সামনে, এই যে আমরা হ্যাঁ, দেখে এই পেয়েছি মঠটা আমরা। আছে, এই মঠটা পালবাড়ির মঠই এটা। আচ্ছা, তোমার নাম কি? হ্যাঁ পিয়াস হ্যাঁ, পিয়াস পাল। পিয়াস পাল। ও, চমৎকার নাম। তো এখন এখন আপনি, এটা আমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, এই জানতে চাচ্ছিলাম যে এই পালবাড়ির ইতিহাস ঐতিহ্য দাদুর কাছে এটা খুব যাইবো। নাম করা ওই বিষয়। বাজারও গেছে হ্যাঁ, দোকানও। তো এখন ওনার কাছে আমরা যাবো। উনিও বলছিলেন যে আমার শ্বশুর জানে, হ্যাঁ আমার শ্বশুর সব জানে, বারবার বলছিলেন। না, কত সালে? এখন আপনি কিছু কিছু জানেন কিনা এই পালবাড়ি? ওই আমরা এখানে এসে জেনেছি আসলে এই এলাকায় খুব প্রভাবশালী একটা পরিবার ছিল, ছিল। পালবাড়ি বাড়ি ছিল। অনেক ওই জায়গা- ওই অনেক- আমরা আসলে ইয়ারা আসালা করতাম হ্যাঁ, এখানে একটা মন্দিরও ছিল, মন্দির পূজা ছিল। হতো, হ্যাঁ, পূজা হতো। হ্যাঁ, এই মোটামুটি আমার শাশুড়ি গিয়া পূজা দিত আচ্ছা, আচ্ছা। সকালবেলা গিয়া। এগুলো সবকিছু রাখে তারা ইন্ডিয়াতে চলে গেছে। এই যে তারা ইন্ডিয়া গেল কত বছর? এটা 58 সনে একবার ওই যে একবার তো 1905 না, রাইট হয়েছে বিভিন্ন সময়। 1965 সালে ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল, একটা তো 47 সালের দেশভাগের 58 সনের সময়। পরে নাকি আমার শ্বশুর বলছিল যে এখানকার যে পালবাড়িরা স্থাপিত ছিল, ওরা 58 সনের সময় নাকি চলে গেছিল। 71 এর আগে যে যুদ্ধটা হয়েছে তখন নাকি চলে গেছে। 71 আগে একটা যুদ্ধ হয়েছে, এটা হলো 1965 সালে। 65 সালে ভারত আর পাকিস্তানে একটা যুদ্ধ ছিল, যখন এই দেশ স্বাধীন হয়নি, এই দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল। এই 71 সনে জানে, আরো আগে আগে চলে আগে গেছে, গেছে, আরো আগে আগে চলে গেছে। তাহলে এখন এই পূজাটা এখন আর হয় না। না না, না, না। পূজাটা এখন আর না। এখন আমরা এসেছি এখন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম ধামতিতে। এই ধামতি গ্রামটি দেবিদ্বার উপজেলার আয়তনে সবচেয়ে বড় একটি গ্রাম। এই গ্রামের ইতিহাস ঐতিহ্য বলে শেষ করা যাবে না। এই গ্রামের উপর কোনো তথ্যচিত্র তৈরি করলে এটা একদিনে বা এক মাসে এটা শেষ হবে না। এর যে ঐতিহ্য, এর যে প্রত্নতত্ত্ব, এটি সুবিস্তৃত। তো এখানে একজন মনীষীর জন্মস্থান, অধ্যাপক হরলাল রায়। বাংলা ব্যাকরণে তার বিশাল অবদানের কথা বাংলা ভাষাভাষী এনারা আসলে ভালোভাবেই জানেন। অধ্যাপক হরলাল রায়, তার নামটি এক কথায় আসলে সবাই জানেন। তো অধ্যাপক হরলাল রায়ের যে এটা জন্মভিটা, এখানে আমরা আজকে এসেছি। আমার বাম দিকে রয়েছেন স্যার, মানে শিক্ষক, বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ওনার সহযোগিতা এবং ওনার আসলে আগ্রহে বা ওনার এই আবেগপ্রবণ মানে সিদ্ধান্তে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি অধ্যাপক হরলাল রায়ের ভিটায়। সম্ভবত 1988 সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অধ্যাপক হরলাল রায় নিহত হয়েছিলেন। তো আমরা আজকে অধ্যাপক হরলাল রায়ের ভাইয়ের সঙ্গে কথা বলবো। জি, আপনি, আপনার নাম? আমার নাম সুফলচন্দ্র রায়। আচ্ছা, তো অধ্যাপক হরলাল রায় যে আমরা তখন স্কুলে পড়ি আসলে, যে যখন উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তাই তো? বিষয়টা তো এমন, হ্যাঁ? সনটা কি আপনার খেয়াল আছে? অষ্টআশি শিক্ষা সফরে গেছিল। শিক্ষা সফরে গিয়েছিলেন। আইসা আপনার ব্রাহ্মণবেড়া, ওনার বাসার থেকে 2 মাইল ডিস্টেন্সে কুকটাপাড়া ধরে, কুকটাপাড়ার মোড়ে এক গাছের সাথে গাছ গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে মাইক্রো ছিল। ওইটায় ওনার প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল, দাদারও ভাইস প্রিন্সিপাল ছিলেন। তো প্রিন্সিপাল এসে বললো কি কলে হলো, স্যার আপনি তো সামনে লাইনে দেবেন, সামনে আগে বোন আপনার সাথে কিছু কথা বলি। এই কথা বলে সামনে আগে আসার পরে আপনার এই যে আমরা যাইয়া যা শুনছি আসি, ওনার ব্যালেন্স ফেলাই ফেলছে ইয়ার ওই যে আপনার বাসে মাইক্রো যা করছে, তারপর এইবারে সংরক্ষণ করতে পারে না, গাছের সাথে যা করছে ধাক্কা লাগবে। তো রাত্র প্রায় 8টা-9টার দিকে। তো তখন এখন যত লোক চলাচল ছিল, তখন কিন্তু ওইদিকে একদম লোক চলাচল ছিল না। ওই যে ধাক্কা খেয়ে সাইডে পড়ে গেছে, রক্তক্ষরণটাই বেশি হয়েছে, ওনার গলায় লাগবে। তো আমি কিন্তু তখন আপনার ডিগ্রি পাস করে বাড়িতে এসে গেছি, বাড়িতে থাকতাম। আমার মা বাবা, জ্যাঠামশাই নিঃসন্তান, আমার চাচি ছিল নিঃসন্তান। তারা আমরা ভাই 5 ভাইয়ের মধ্যে সবাই কিন্তু আমরা সব মানে চাকরিজীবী। আমিও চাকরি করতাম পাবলিক হেলথে। তো তুই যাই গেলা বাড়িতে, এই আমি আইসা গেলাম। আইসা যাই হোক, এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাত 11টায় আপনার নিউজ, তখন এখন আমার কিন্তু টিভি টাবি ছিল না, তখন আসছিল শহরে যারা, শুধু বিটিভি ছিল, বিটিভিটাই ছিল আর রেডিও রেডিও ছিল আর কি। রেডিওতে 11টার খবরে শুনলাম
শোনার পরে তো মা আছে, কারোর শোনাই নাই, নিজেই আর সারা রাত তো ঘুমালো না। ঘুরে আমি গেলাম, দেখলাম যে দেবীদার যাওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন পত্রপত্রিকা আলাপ আলোচনা চলছে, এবং মানে বাসলাই করতেছে যে আপনি নাম বেড়ে দেবেন, শহরে কিন্তু ঢুকবো না, কাউতালিয়া সেদিকে যাবে না। কেন? আপনার ভাষা সাহিত্যিক অধ্যাপক রায় মারা গেছে, তার জন্য ওইদিকে যাইতে দেয় না। আর যদিও যান আপনি হাঁটতে দেখতে দিব, জোরটা হাঁটি না। আমি বলে যে কোনোভাবে দেখতে দিব, আমি যার তো নাই, যা গেছি যাইয়া আমার ভাই হোক আর যাই হোক, মানে যা মানে দেখছি, না দেখলে ভাষায় প্রকাশ করার মতো আমার নাই। তো আমরা কথা বলছিলাম আসলে এই অধ্যাপক হরলাল রায়ের ভিটায় থেকে, তার সম্পর্কে আমরা এখন এই মুহূর্তে আসলে একটু এই মানে স্মৃতিচারণ বা আরও অন্যান্য বিষয়ে আমরা জানবো মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারের কাছ থেকে। অধ্যাপক হরলাল রায়ের যে এই ভিটা বা পরিচয় বা তার যে পরিবারের ঐতিহ্য এবং অধ্যাপক হরলাল রায়ের ব্যাপারে এই এলাকার মানুষের যে আবেগ ইত্যাদি বিষয়ে তিনি আমাকে একটু বলে সহযোগিতা করবেন। স্যার বলছিলেন। ধন্যবাদ আপনাকে। প্রখ্যাত বৈজ্ঞানিকবিদ হরলাল রায়, এর বাড়ির পাশেই আমার বাড়ি। যদিও তো আমি ওনাকে তেমন একটা দেখিনি, কারণ আমি 88 অর্থাৎ 88 যখন উনি সড়ক দুর্ঘটনায় নিহত হন, তখন আমি নবম শ্রেণীতে অধ্যয়নরত। তাছাড়া ওনারা 5 ভাই, উনি ব্রাহ্মণবাড়িয়াতে স্থায়ীভাবে বসবাস করতেন, এলাকাতে খুব একটা আসতেন না, যার কারণে হয়তো আমার সেভাবে সৌভাগ্য হয়নি যে ওনাকে সরাসরি দেখার জন্য। কিন্তু ওনার যে ব্যাকরণ বইগুলো, সেগুলো আমরা তখন লেখাপড়ায় 88, 90 বা সেগুলোতে যখন আমরা লেখাপড়া করেছি। অধ্যাপক হরলাল রায় শুধু ধামতি গ্রামের জন্য একজন বিশিষ্ট ব্যক্তি নন, উনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করে যে অবদান রেখেছেন, তা সারা বাংলাদেশেই, শুধু বাংলাদেশ নয়, ভারতেও যে বাংলা যেই ভাষাভাষীর লোকগুলো রয়েছে, সেখানেও এই বইগুলো তখন চলতো। তো আমি জানি না যে বর্তমানে ওই বইগুলোর সংস্করণ বের হচ্ছে কিনা। তো আমার মনে হয় যে এই ধরনের লেখা বইগুলো পুনরায় সংস্করণের ব্যবস্থা করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। সকলকে ধন্যবাদ। তো আজকে আমরা এই অধ্যাপক হরলাল রায়ের যে পূর্বপুরুষের ভিটা, আমরা এখানে বসে আজকে এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করলাম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি উড়িষ্যার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত। আমি দামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ছিলাম 3 বছর। এই হরলাল রায়ের বাড়িতে আমি অনেকবার আসা যাওয়া করেছি, এবং মুস্তাফিজ স্যার, মিজান আমার ক্লাসমেট বন্ধু, আমরা সবসময় তাদের বাড়ির থেকে কাঁঠাল থেকে শুরু করে সব কিছুই খেয়েছি, আগের পুরানো পেয়ারা অনেক কিছু। হরলালের বাড়িতে এসেছি, এবং এই জায়গায় আসলে আমার মনে হইতো যেন আমি অনেক আনন্দ পেতাম। দামতি গ্রামটা আমার খুবই ভালো লাগতো। তার কারণ হচ্ছে আমি যখন 90তে এসএসসি পরীক্ষা দিই, তখন 152 জন পরীক্ষা দিয়েছিলাম। সেই জায়গার মধ্যে আমার প্রিয় বন্ধু ছিল মুস্তাফিজুর রহমান, মিজান, তাপস, ওই তাপস গেন্দ্র স্যারের ছেলে, এরকম অনেকেই ছিল। কিন্তু হরলাল রায়ের বই পড়েছিলাম আমি, তখনও মানে অনেক বই পড়েছি। হরলাল রায়ের বইয়ের মধ্যে একটা ছিল কুরাখাল কুরুন্ডি বাফে ফুতে ওরন্ডি পাহাড়ফুর ফান্তি রাজামের দামতি, সেই একটা ডায়লগ আমি এই পড়ছিলাম ওই বইতে। তো ব্যাকরণ বই আমাদের এই দামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের এই স্যারের নাম জানি কি ছিল, কালীপুর ডাক্তারের, সে বাংলা গ্রামার পড়াইতো। বাংলা গ্রামার মানে এত সুন্দর গ্রামার পড়ো, নাইচা সে গ্রামারটি আমাদেরকে পড়াইতো। ওই গ্রামার এই শিক্ষক এখন আর এই শিক্ষক আমরা নই, এখন পণ্ডিত স্যার নাম ছিল, খুব ভালো পড়াইতেন উনি। বাংলা গ্রামার পড়াইলে আর বাড়ি বাসায় যে আমরা পড়তে হতো না। আমরা যেমন এই ক্লাসটাতে আসলে মনে হয় যেন এই ক্লাসে আমার বাংলা গ্রামার শেষ হয়ে যেত। আমি কি বলবো, হরলাল রায়ের এই বিটায় এসে আমার খুব আনন্দ, এবং তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমি এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।